শুভ সকাল বন্ধুরা। আজ হলো 28 নভেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নতুন বছরে অরুণোদয়ের অর্থ ৩,০০০ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। নতুন বছরে বাড়তে পারে অরুণোদয়ের অর্থ। এই মুহূর্তে এই প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপক মহিলারা ১২৫০ টাকা পান প্রতি মাসে। তবে সেই অর্থের অঙ্কটা জানুয়ারি থেকে ৩,০০০ বা এর চেয়েও বেশি হতে পারে বলে ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত। বিধানসভায় শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন বক্তব্য রাখতে গিয়ে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলছিলেন, অরুণোদয় থেকে ১ লক্ষ চাকরি। আসামের ইতিহাসে এই সরকারই প্রথম যারা ১০০% প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। এই সরকার যে কথা বলে সেটাই পূরণ করে দেখায়। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বারবারই টিপ্পণী কাটছিলেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈ। একটা সময় তিনি বলে উঠেন, আপনি তো বলেছিলেন অরুণোদয়ের অর্থ ৩,০০০ টাকা করে দেবেন, কোথায় থাকলো আপনার সেই প্রতিশ্রুতি? এরপরে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হিমন্ত বিশ্ব বলেন, আপনি একটা কাজ করবেন, ১ জানুয়ারি আমি যে সাংবাদিক সম্মেলনটি করব সেটি দেখে নেবেন। আপনি ৩,০০০-এর কথা বলছেন, আমার মনে তো এর চেয়েও বেশি কিছু ঘুরছে, দেখি কি করা যায়। এরপরই মুখ্যমন্ত্রী শোনান, এমনও তো হতে পারে যে অরুণোদয়ের টাকার অঙ্কটা ৩,১০০ টাকা হয়ে গেল, হতেই তো পারে। এরপরই অখিল গগৈ বলেন, আপনি রাজ্যের প্রতিটি মহিলাকে অরুণোদয় দিন, তবেই এই প্রকল্প সার্থক হবে। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, না প্রতিটি ঘরে কেন দেব? আপনার ঘরে আমার ঘরে কি অরুণোদয়ের দরকার আছে? প্রকৃত হিতাধিকারীরা অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবে। এরপর অখিলকে টার্গেট করে মুখ্যমন্ত্রী বলেন, ১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন। এমনও হতে পারে যে ওই দিনের ঘোষণার পর আপনি আর নির্বাচনী খেলতে চাইছেন না। অপরদিকে পাতারকান্দিতে এইমস ৬ ডিসেম্বর ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। বরাক উপত্যকার স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনতে চলেছে আসাম সরকার। শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা এলাকায় গড়ে উঠবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অর্থাৎ AIIMS এর একটি নতুন শাখা। ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসে এই ঘোষণা করতে পারেন। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে এই তথ্য জানিয়েছেন বলে মন্তব্য করেন রাজ্য সরকারের মন্ত্রী পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত শুধু পাতারকান্দির নয়, সমগ্র বরাক উপত্যকা উন্নয়নের পথ খুলে দেবে। দীর্ঘদিন ধরে এখানে আধুনিক স্বাস্থ্য পরিষেবার যে ঘাটতি রয়েছে, এইমস চালু হলে সেই অভাব অনেকটাই পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাজের বিভিন্ন মহল এই খবরকে বরাক উপত্যকার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছে। বরাকের নানা সামাজিক সংগঠন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানিয়েছে। বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি হিফজুর রহমান লস্কর বলেন, এটা সত্যি গেম চেঞ্জার। আমাদের এখানকার মানুষকে আর দিল্লি বা দক্ষিণ ভারতে দৌড়তে হবে না উন্নত চিকিৎসার জন্য। এইমস আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে। এই সুবিধা ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের মানুষের জন্য উপকারী হবে। তিনি আরও জানান, পাতারকান্দিকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়া একটি যথার্থ সিদ্ধান্ত, কারণ ভৌগোলিকভাবে এটি ৩ রাজ্যের সংযোগস্থল হওয়ার সুবিধা অনেক বেশি হবে। চিকিৎসক মহল মনে করছে, এই প্রতিষ্ঠা হলে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন গতি আসবে। উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ ডাক্তার, সুপার স্পেশালিটি পরিষেবা, আধুনিক গবেষণা, চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত, সব মিলিয়ে বরাক উপত্যকা আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসার স্থল হিসেবে গড়ে উঠতে পারে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি, পরিবহন এবং পরিকাঠামোতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা ব্যক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তার ৬ ডিসেম্বরের সফরে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে প্রশাসনিক সূত্রেও জানা গেছে। তার সফরকে কেন্দ্র করে বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রত্যাশার আবহ তৈরি হয়েছে। বহু মানুষের মতে এটি শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয়, এটি বরাক উপত্যকার ভবিষ্যৎ উন্নয়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। অপরদিকে বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও বিধানসভায় গৃহীত হল দি আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল ২০২৫। বিলটি আইনে পরিণত হলে আসামে বহুবিবাহ বন্ধ হবে চিরতরে, কিন্তু আইনে পরিণত হওয়ার আগে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন রয়েছে।
কারণ সংসদীয় আইনের বিপক্ষে গিয়ে আইন প্রণয়ন করা হচ্ছে। 1937 সালের কেন্দ্রীয় শরীয়ত আইনের সঙ্গে সংঘাত হবে প্রস্তাবিত আইনের, তাই রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন। বিধানসভায় বহুবিবাহ বন্ধ করার আইনের বিভিন্ন দফায় সংশোধনী আনেন বিরোধীরা। বিলটি বিশদে পর্যালোচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিও করা হয় জোরালোভাবে, কিন্তু মুখ্যমন্ত্রী সবল যুক্তি দেখিয়ে খণ্ডন করেন বিরোধীদের অভিযোগ। সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিও মানেননি তিনি, তাই সংখ্যাতত্ত্বের জুড়ে বিলটি পাস হয় বিধানসভায়। বিরোধী বিধায়করা নানা যুক্তি দেখান, আইনকে অসাংবিধানিক দাবি করে। কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল বলে, মুসলিম বিয়ে নিয়ন্ত্রিত হয় 1937 সালের শরীয়ত আইনে। রাজ্যের আইনে সংসদের আইনের সঙ্গে সংঘাত হচ্ছে। সংবিধানের 14, 15 ও 21 নম্বর দফা লঙ্ঘনের অভিযোগও করেন তিনি। তাছাড়া বিলে বহুবিবাহের জন্য মা বাবাকে দায়ী করার বিরোধিতা করেন বিধায়ক। তার যুক্তি, ছেলেমেয়েরা মা বাবাকে না জানিয়েই নিজেই বিয়ে করে অনেক ক্ষেত্রে, ফলে মা বাবা গাউড়াকে কেন শাস্তি দেওয়া হবে এর জন্য? বহুবিবাহ নিষিদ্ধ করতে কেন আইনের প্রয়োজন? প্রশ্ন তুলে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বলেন, ষষ্ঠ তফসিল এলাকাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু আসামের মধ্যে কেন একাংশকে বাদ দেওয়া হলো? এটা সংবিধানে বর্ণিত আইনের চোখে সমতার অধিকার লঙ্ঘন। হিন্দুদের জন্য পৃথক বিয়ের আইন রয়েছে, মুসলিমদের জন্য রয়েছে আলাদা আইন, তাহলে কেন এর প্রয়োজন পড়ল? দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে মুসলিম বিয়ে আইন যথেষ্ট কঠোর। প্রথম পত্নীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না। একমাত্র রোগগ্রস্ত সন্তানের জন্ম দিতে অক্ষম হলে দ্বিতীয় বিয়ে করা যায়। সংবিধানের 25, 26 নম্বর দফাও লঙ্ঘন করা হচ্ছে বলে তার অভিযোগ। মুসলিমদের টার্গেট করার অভিযোগ করে তিনি বলেন, কাজী আইন বাতিল, মাদ্রাসা বিলুপ্ত করা, জমি বিক্রির অধিকারে হস্তক্ষেপ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গোহত্যা বন্ধ করা, মুসলিম বিয়ে আইন বাতিল করা, জমি কেনাবেচা বন্ধ করা, সব কিছুতে টার্গেট করা হচ্ছে মুসলিমদের। ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে। তার প্রশ্ন, দ্বিতীয় বিয়ের দায়ে অভিযুক্তের 10 বছরের জেল হলে প্রথম পত্নী ও সন্তানদের ভরণ পোষণের ভার কে নেবে? ফলে সমাজে সমস্যার সৃষ্টি করবে এই আইন। সংখ্যালঘু বিধায়ক আশরাফুল হোসেনের দাবি, ভারতীয় ন্যায় সংহিতার 82 নম্বর দফায় রয়েছে বহুবিবাহের ক্ষেত্রে শাস্তি ব্যবস্থা, সেখানেও জেল জরিমানার ব্যবস্থা রয়েছে। তা সত্ত্বেও কেন এই বিল আনতে হয়েছে? তার দাবি, আসামে বহুবিবাহের হার অমুসলিমের মধ্যে 1.8%, মুসলিমের মধ্যে 3.8%, কিন্তু তেলেঙ্গানা, কর্ণাটক, উড়িষ্যার মতো রাজ্যে ওই হার আরও বেশি। বহুবিবাহের প্রচলন রয়েছে উপজাতিদের মধ্যেও। অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়ের কিছু জেলায় এর হার অত্যন্ত বেশি। মেঘালয়ের ইস্ট জয়ন্তীয়া জেলায় বহুবিবাহের হার হচ্ছে 20%। কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদারের দাবি, ধুবড়ি কোনো মহিলা স্বামীর দ্বিতীয় বিয়েতে যতটা দুঃখ পাবে, কুকরাঝাড়ের মহিলা ততটাই দুঃখ পাবে, কার্বি আংলংয়ের মহিলাও ততটাই দুঃখ পাবে স্বামীর দ্বিতীয় বিয়ে করলে। তাহলে কেন কিছু এলাকাকে বাদ দেওয়া হলো? সকল মহিলার প্রতি সমমর্যাদা প্রদর্শন করা উচিত সরকারের। বহুবিবাহের বিরোধিতা করেও বামপন্থী বিধায়ক মনোরঞ্জন দাসের সরস মন্তব্য, উপজাতিদের বহুবিবাহ করতে বাধা নেই, কিন্তু বিয়ের জন্য মহিলা কোথায় পাবে? কারণ পুরুষের তুলনায় মহিলার জনসংখ্যা কম। শেষ পর্যন্ত উপজাতি বিয়ে করতে হবে, তাতে ক্রস ব্রিডের জন্ম হবে। উপজাতিদেরও বহুবিবাহের অধিকার দেওয়ার বিরোধিতা করেন তিনি। তাছাড়া পুলিশকে অধিক ক্ষমতা দেওয়ার অভিযোগও করেন বিরোধী বিধায়ক। কংগ্রেস বিধায়ক আব্দুল বাতিন খন্দকার বলেন, ভারতীয় ন্যায় সংহিতায় রয়েছে সবকিছু, কেন ফের আনা হলো বিল? বহুবিবাহ নিয়ন্ত্রণ হোক, কারণ আসামেও রয়েছে, কিন্তু বিএনএস রূপায়ণ করলেই হয়, পৃথক আইনের প্রয়োজন নেই। তাছাড়া আইনে কিছু ক্ষেত্রে ছাড়ের দাবি করে তিনি বলেন, স্বামী 7 বছরের বেশি সময় ধরে নিখোঁজ হলে কিংবা 7 বছরের বেশি সময় জেলে থাকলে দ্বিতীয় বিয়েতে ছাড় দিতে হবে, না হলে পরিবার চলবে কিভাবে? সেসব ক্ষেত্রে ব্যতিক্রম না হলে আইন বাস্তবমুখী হবে না। তাছাড়া বিয়ের পর মেডিকেল পরীক্ষায় পুরুষ কিংবা মহিলা সন্তান জন্ম দিতে অক্ষম হলে প্রমাণিত হলে, কিংবা একজন পাগল হলে অন্যকে সুস্থ জীবনযাপনের অধিকার দিতে হবে। আইনে এইসব ক্ষেত্রে ছাড় থাকতে হবে। বিয়ের রেজিস্ট্রেশন হলেই কার্যকরী হবে শাস্তির ব্যবস্থা। কিন্তু কেউ যদি 20 বছর আগে বিয়ে করে থাকে, তারপর দ্বিতীয় বিয়ে করলে সেক্ষেত্রে কি হবে? প্রশ্ন তুলেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।